জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন জানি। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা। শাবান মাসের এই রাত মুসলমানদের জন্য সৌভাগ্যের রজনী হিসেবে বিবেচিত। রাত্রি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন। আমরা মহান স্রষ্টার কাছে বিগত দিনের গুনাহ মাপ চেয়েছি এবং রহমত কামনা করেছি। দোয়া করেছি যেন সমগ্র মানুষ সবাই মিলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। এই বছর যে আল্লাহ যে আমাদের গুনাহমুক্ত রাখে এবং দেশ শান্তিতে বসবাস করতে পারি। বাকি রাত্রটুকু আমরা ইবাদতের মাধ্যমে সালাতুত তাসবিহ নামাজ পড়ব, লাইলাতুল বরাতের নামাজ পড়ব, জিকির আজকার দুরূদ শরীফ যা কিছু করার আমরা আমল করব ইনশাল্লাহ। সারা রাত নফল ইবাদত করব। মধ্যরাতে আজিপুর কবরস্থানে মরহুমদের জন্য দোয়া মাগফিরাত এবং তাদের কবর জিয়ারত করব। বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার সকালে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে তিনি বলেন, সবাইকে খুব সাবধানী হতে হবে, ইতিহাস ভুলে গেলে হবে না, 2008-এর মতো ভুল করবে না কেউ। আরও বলেন, বিএনপি সমর্থন দিলেও দ্রব্যমূল্য সিন্ডিকেট সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করছে। অসাধু ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল। এ সময় তিনি আরও বলেন, যারা নির্বাচনকে ব্যাহত করতে চায় তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। রাজনীতিবিদদের উপর আস্থা না রেখে অন্তর্বর্তী সরকার বিরাজনীতিকরণে দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ মাহফিলে রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে বিতর্ক সৃষ্টির পায়তারা চলছে। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আসা সরকারি সকল নির্বাচন দিতে পারবে। তিনি আরও বলেন, হাসিনা শিশুদেরকেও হত্যা করেছে, এরপরও তার মধ্যে কোনো অনুশোচনা নেই। অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে টেনে বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার একটি সঠিক সিদ্ধান্ত নেবেন, সেটাই প্রত্যাশা সবার। গণতন্ত্রের যে পথ চলা, সেই পথ চলা বারবার হোঁচট খাচ্ছে। এই হোঁচট যাতে না হয় খায়, তো যে সংস্কারগুলো কথা বলছেন এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে আগে জাতীয় সংসদ নির্বাচন দিন, নির্বাচন দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারাই আপনার যাতে সমস্ত কিছু পরিচালিত করতে পারে জনগণের কাছে, সেই আস্থাটা প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রচেষ্টাটা নেবেন। অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও ছাত্র আন্দোলনের গুলি চালানো পুলিশদের গ্রেপ্তার না করার সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হোক তা বিএনপি চায় না। ষড়যন্ত্র করে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা চলছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের সরকার ক্ষমতা এলে দ্রব্যমূল্যের সিন্ডিকেট থাকবে না। যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম
আবারও শুনি কি স্থানীয় সরকার নির্বাচন, কিসের ইঙ্গিত? জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারের আমলে একমাত্র দল যাদের নিবন্ধন পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। ফ্যাসিবাদ চলে গেলেও এখনও নিবন্ধন ফেরত পায়নি দলটি। এ সময় প্রতীক ও নিবন্ধন ফেরতের দাবি জানান জামায়াতের আমির। শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াতের জনসভায় দলটির আমির বলেন, বাংলাদেশে অবশ্যই নির্বাচন হতে হবে, কিন্তু যেন তেন নির্বাচন চায় না জামায়াত। বলেন, যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকা খেলা চলবে না, এমন একটি নির্বাচন চায় জামায়াত। প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে জানিয়ে জামায়াতের নেতৃত্বে আগামীতে সাম্য সুন্দর বাংলাদেশ গড়তে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন ডক্টর শফিকুর রহমান। জামায়াতের জনসভা ঘিরে নেতা কর্মীদের ঢল নামে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট মাঠে। একমাত্র দল, যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, দুঃখের বিষয় ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন, আমাদের প্রতীক সহ ফেরত দিন। আমাদের উপর জুলুম করা হয়েছে, এই জুলুমের অবসান হোক। যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। এক সপ্তাহের মধ্যে জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার রাজধানীতে শেরেবাংলা নগর উত্তর থানার উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলনে একথা বলেন তিনি আরও বলেন, ছাত্রদের বিভ্রান্ত করা এবং তাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে। তবে তারা যদি ফাঁদে পা দেয় তাহলে জুলাই অভ্যুত্থানের চেতনা বিফলে যাবে। তিনি আরও বলেন, গোপনে একটি গোষ্ঠীকে ক্ষমতায় আনার পরিকল্পনা হচ্ছে। পার্শ্ববর্তী দেশের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না, এমন ধারণা নাকচ করে বলেন, তাহলে আওয়ামী লীগ আজও ক্ষমতায় থাকত। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান বক্তারা। আমরা দাবি দিয়েছি অবিলম্বে স্থানীয় নির্বাচন হতে হবে, কি বলেন ঠিক না? কারণ সকল কাউন্সিলররা পালিয়ে গেছে, এখন মানুষ কোনো তৃণমূল পর্যায়েও তাদের কোনো সার্ভিস নেই। এই জন্য স্থানীয় নির্বাচন, সংস্কার এবং সর্বোপরি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই দেশের ছাত্র সমাজের যে কাঙ্ক্ষিত উই ওয়ান্ট জাস্টিস। কখনো কখনো ছাত্রদেরকে তলে তলে অফার দিয়ে, লোক দেখিয়ে তাদেরকে তাদের আদর্শের জায়গা থেকে বিচ্যুত করার চেষ্টা করা হচ্ছে। আগামী এক সপ্তাহের ভিতরে এজিএম আজহারুল ইসলামের মুক্তি না দিলে মুক্তি আদায় করার জন্য কি করা লাগে সেটাই আমরা শুরু করব। নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এটা না করা হলে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে দেশ। জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। আলোচনায় নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, 47 ও 71-এ মুক্তির সুযোগ এলেও কিছু দল এদেশের মানুষকে দাসে পরিণত করেছিল। ব্রিটিশরা যেরকম হিন্দু মুসলমান বিভাজন করে রাখত, এখন হেফাজত জামায়াত বিভাজিত করে রাখার চেষ্টা হচ্ছে। ছাত্র নাগরিকের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসবে, সেখানে আদর্শিক বিভাজন থাকবে না বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আমরা মনে করি বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হবে।
উপদেষ্টা পরিষদ জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে দ্রুত উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ গণ অধিকার পরিষদের সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই সরকারের মূল দায়িত্ব হলেও গণহত্যার সাথে জড়িতদের এখনও গ্রেপ্তার করা হয়নি। গণ অধিকার পরিষদ 300 আসনে নির্বাচন করতে প্রস্তুত উল্লেখ করে দলটির সহসভাপতি ফারুক হাসান বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। বক্তারা উপদেষ্টা পরিষদের সংস্কারেরও দাবি জানান। গণহত্যাকারীদের বিচার সহ 5 দফা দাবিতে 19 ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দেন তারা। আগামীর জাতীয় ইলেকশনে 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি। বিগত সময়ে গণ অধিকার পরিষদের সামনে অসংখ্য সুযোগ এসেছিল। আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের অফার দিয়েছিল, কিন্তু গণ অধিকার পরিষদ সেদিকে পা বাড়ায় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তাহলে ওই যমুনার ঘেরাও করা হবে। এই উপদেষ্টা পরিষদ অবশ্যই পুনর্গঠন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি। আগামী জাতীয় নির্বাচনের আগে সংস্কার বিষয়ে একমত হতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা হবে শনিবার বিকেলে। বৈঠকে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল 3টায় ফরেন সার্ভিস একাডেমিতে সভায় অংশ নেবে বিএনপি, নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব। পর্যায়ক্রমে দেশের অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে 6 মাস মেয়াদী এ কমিশন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশনের জন্য অন্য সদস্যরা হলেন প্রধান 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানরা। এ কমিশন নির্বাচনকে সামনে রেখে পুলিশের কার্যক্রম সহ নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে। এর আগে শুক্রবার সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, শনিবার থেকেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর শিক্ষা চত্বরে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে কথা জানান তিনি। বলেন, নতুন ব্যবস্থাপনায় বাংলাদেশের ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। সংযুক্ত আরব আমিরাতে সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান আমিরাতের ক্রীড়ামন্ত্রী। ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নিতে 2 দিন আগে আমিরাত যান প্রধান উপদেষ্টা। উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা আমিরাতের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতের বিনিয়োগের সুযোগ এবং ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ক জোরদার বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। দেশটির কোম্পানিগুলোকে কারখানা স্থাপনের আমন্ত্রণও জানান তিনি। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় মোদীকে এ বিষয়ে কথা বলতে বলে বিষয়টি এড়িয়ে যান তিনি। প্রসঙ্গ পরিবর্তন করে ইউক্রেন রাশিয়া ইস্যুতে কথা বলতে শুরু করেন তিনি। এদিকে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে $50,000 কোটি উন্নীত করতে সম্মত হন 2 নেতা। ট্রাম্প বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে তেল, গ্যাস রপ্তানি বাড়ানোর পাশাপাশি ভারতের কাছে যুদ্ধ বিমান বিক্রি বাড়াবে যুক্তরাষ্ট্র। এছাড়া শুল্ক নীতি নিয়ে উত্তেজনা কমাতে 2 দেশ বাণিজ্য আলোচনা চালিয়ে যাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শহীদ
হাসানের কফিন নিয়ে মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর আগে রাজু ভাস্কর্যের সামনে শহীদের জানাজা অনুষ্ঠিত হয়। মিছিলের পর আন্দোলনকারীরা জানান, গণঅভ্যুত্থানের 6 মাস পর শহীদ হাসানের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে জুলাই শহীদ ফাউন্ডেশনের সহযোগিতায় শনাক্ত করে তার পরিবার। এর আগে মরদেহ খুঁজে পেতে পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা পাননি তারা। হাসানের খুনের দায় শেখ হাসিনার উল্লেখ করে তার বিচারের দাবি জানিয়ে মিছিলকারীরা বলেন, এখনও অনেক মরদেহ শনাক্ত হয়নি। আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার এই আর সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেন আমার ছেলের মর্যাদা শহীদি মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন তালিকাভুক্ত করা হয়। এতদিন পর্যন্ত মর্গে এই লাশ কিভাবে পড়ে থাকে সেটা আমার বুঝে আসে না। ফ্যাসিবাদ শেখ হাসিনার বিচারের জন্য সবার সহযোগিতা চেয়েছেন গুম হওয়া পরিবারের সদস্যদের সংগঠন সহ বিভিন্ন নাগরিকরা। এবছরই পতিত আওয়ামী লীগ সরকারের অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি তাদের। শুক্রবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিটিজেন ইনিশিয়েটিভ নামে একটি সংগঠনের ব্যানারে বক্তারা গুম, খুন, গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর জড়িত সদস্যদের বিচার দাবি করেন। মাইডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি সহ আইনজীবী গবেষকরা এ সময় বক্তব্য রাখেন। এ সময় ফ্যাসিবাদের বিচার দায় নিয়ে আলোচনা করা হয়। গণহত্যা ও গুমের সঙ্গে জড়িতদের বিচারের সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। গুম, খুন ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ করেছে বিপ্লবী তৌহিদি ছাত্র জনতা। বিক্ষোভ থেকে আওয়ামী লীগের সকল কার্যক্রম প্রতিহতের ঘোষণা দেন তারা। এ সময় শাপলা চত্বর, ব্রাহ্মণবাড়িয়া ও জুলাই আন্দোলনে তৌহিদি জনতাই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে বলে জানান বক্তারা। হত্যাকাণ্ড, আয়নাঘর সহ সকল মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিপ্লবী তৌহিদি ছাত্র জনতা। ব্যানার, প্ল্যাকার্ডে তুলে ধরা হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। বিক্ষোভ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসতে দেওয়া হবে না জানান বক্তারা। দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু থাকলে অর্থনৈতিক ভারসাম্য চলে আসতো। গুটি কয়েক পরিবারের হাতে বাংলাদেশের অর্থনীতি থাকতো না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার দুপুরে প্রেস ক্লাবে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ইসলামী হুকুমত যদি হতো তাহলে আজকে অর্থনীতির ভারসাম্যতা চলে আসতো। মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি থাকতো না, বরং সুষম বর্ধন করা হতো। সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যেত। প্রত্যেকটা মানুষ তার অধিকার এমনভাবে বাস্তবায়ন করত, ঋষি, কামার, মজদুর, মেহতর, চাষি, সমস্ত মানুষ সাম্যতা, আশ্রম বাক্যঘাতে সবাই সমান, তাদের সমান অধিকার ভোগ করত। টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় বয়ান, আমল ও জিকির। দ্বিতীয় পর্বে অংশ নিতে ২৫টি দেশের ৩,০০০ বিদেশি মেহমান এসেছেন। এদিন বাদ ফজর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। পরে তালিমে আমল চলে খিত্তায় খিত্তায়। জুমার নামাজ শেষে সড়ক নৌরেল যোগে ফিরতি পথে ঢল নামে মুসল্লিদের। তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের পূর্ণময় রজনীর মধ্যে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে 5 কৃষককে মারধর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার দুপুর 2:30টার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েকজন কৃষক বাংলাদেশে অংশের নোম্যান্স ল্যান্ডে তাদের ফসলের মাঠে কাজ করছিলেন। এ সময় ভারতের নারায়ণগঞ্জ ক্যাম্পের 8 থেকে 10 জন বিএসএফ সদস্য শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের কাজ করতে নিষেধ করে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তারা কৃষকদের মারধর করে। এ সময় কৃষকরা গ্রামবাসীকে জানালে জোট বেঁধে ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ
গোরখমণ্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে শূন্যরেখা থেকে সরিয়ে দেন। ফাগুনের প্রথম দিনে অমর একুশে বইমেলায় ঢল নামে পাঠকদের। বসন্ত আর ভালোবাসার আবহে লেখকরাও আসেন পাঠকদের সঙ্গে ভালোবাসা বিনিময়ে যুক্ত হতে। ছুটির দিন হওয়ায় শুক্রবার সারাদিনে বইমেলায় ছিল শিশুদের সরব উপস্থিতি। প্রিয় লেখকদের বই নিজ হাতে কেনার আনন্দ আর প্রিয়জনকে ভালোবাসার স্মারক হিসেবে বই উপহার দিতেই প্রাণের এই মেলার সকলে ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে। বইমেলার 14তম দিনে নতুন বই আসে 250টি, আর এ নিয়ে মোট বইয়ের সংখ্যা 1252টি। নতুন বইয়ের তালিকায় বরাবরের মতো আছে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ সহ গবেষণামূলক বই। তবে তরুণদের এবার আগ্রহের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে প্রবন্ধের বই। বইমেলায় এসে অনেক ভালো লেগেছে। আসলে এসে এখন পর্যন্ত কোনো বই কেনা হয়নি, তবে কিনবো ইনশাল্লাহ। বেশ ভালো লেগেছে, আর অনেক সুন্দর সাজানো স্টলগুলো। পয়লা ফাল্গুনে আজকে দেখছি যে বইমেলাতে এসে আরও প্রাণের মেলা বাঙালির, এবং এই মেলাতে সবাই উদযাপন করছে, এবং আমিও এবং আমার ওয়াইফও আছে। এই মাঝে মাঝে পড়া হয়, সব সময় পড়া হয়ে ওঠে না। এই যে আসলাম, 2-1টা বই কিনবো, আর উপন্যাসের বইগুলো একটু বেশি পছন্দ। আজকে মোটামুটি অন্য দিনের তুলনায় বেশি, বাট দর্শনার্থীরা বই কেনার থেকে ছবি তুলতে বেশি পছন্দ করে। সাবেক ফুটবলার ও বিএনপি উত্তরের আহ্বায়ক আমিনুল হককে নিয়ে লেখা একজন আমিনুল হক বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল হলে চয়ন্তিকা উৎসবে বইটির মোড়ক উন্মোচন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বইটির প্রকাশক সোহেল রানা বলেন, আমিনুল হক ছোটবেলা থেকে বেড়ে কিভাবে একজন জাতীয় দলের ফুটবলার হয়ে ওঠেন বইয়ে তারই বর্ণনা রয়েছে। অনুষ্ঠানে সাহিত্য, কবিতা, গীতিকার সহ দেশের সংস্কৃতি অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়। আগামী 25 ফেব্রুয়ারি ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত ভালোবাসা পদক 2025 দেয়া হবে। 4 জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা হবে। শুক্রবার বাংলাদেশে ভালোবাসা দিবস উদযাপনের 33 বছর পূর্তি উপলক্ষে জায় দিন ও স্টেশন কমিউনিকেশনের আয়োজনে একথা জানান জায় দিন পত্রিকার সম্পাদক ও বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রচলনকারী শফিক রেহমান। বলেন, প্রাণ ও প্রকৃতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তারা এই পুরস্কার পাবেন। ভালোবাসা শুধু নর-নারীর সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সব প্রাণ ও প্রকৃতির মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে একটি প্লাস্টিকের ক্যারেটের গুদাম। রাত 7:15টার দিকে বন্দর থানাধীন মুন্সিপাড়ায় এ আগুনের ঘটনা ঘটে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুরা গুদামের পাশেই পটকা ও বাজি নিয়ে খেলছিল। এক পর্যায়ে সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে ক্যারেটের গুদামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুড়ে যায় গুদামটি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার 6ষ্ঠ দফায় মুক্তি পেতে যাওয়া 3 বন্দীর নাম প্রকাশ করেছে হামাস। তারা হলেন আলেকজান্ডার ট্রুফান্ড, সাগুই দেকাল চেন ও ইয়াইর হট। ইসরায়েলি এই 3 বন্দীর বিনিময়ে ছাড়া পাবে 369 ফিলিস্তিনি, যাদের মধ্যে 36 জনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হামাসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। তবে এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে বন্দীদের মুক্তি বিষয়টি স্থগিতের ঘোষণা দিয়েছিল হামাস। এর প্রতিক্রিয়ায় গাজাকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইসরায়েলও গাজাকে ফের মৃত্যুপুরীতে পরিণত করার কথা বলে। তবে সব আশঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়ে বন্দীদের মুক্তির বিষয়ে রাজি হয় হামাস। ভারতের মণিপুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর কায়েম হলো রাষ্ট্রপতির শাসন। মুখ্যমন্ত্রী প্রার্থীর বিষয়ে রাজ্য বিজেপি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান,
মণিপুরের গভর্নর অজয় ভাল্লার কাছ থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 1951 সালের পর থেকে এ নিয়ে 11তম বারের মতো রাষ্ট্রপতির শাসন কায়েম হলো সংঘাত কবলিত ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে। সংঘাত শুরুর 2 বছর পার হওয়ার পর রাজ্যের বিধানসভায় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলায় হুমকি দেয় বিরোধী দল কংগ্রেস। এতে দলীয় চাপের মুখে রোববার পদত্যাগ করেন বীরেন সিং। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন সে সিদ্ধান্ত নিতে প্রাদেশিক রাজধানী ইম্ফালে মণিপুরের বিজেপি বিধায়কদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন দলটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রধান সম্বিত পত্র। ধারণা করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় সবচেয়ে বিতর্কিত মন্ত্রী হিসেবে শপথ নিলেন রবার্ট এফ কেনেডি। শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক দপ্তরের দায়িত্ব নিলেন তিনি। এর আগে বৃহস্পতিবার 52/48 ভোটে সিনেট RFK জুনিয়রকে অনুমোদন দেয়। ভ্যাকসিন বিরোধী অ্যাক্টিভিস্ট গ্রুপ চিলড্রেন্স হেলথ ডিফেন্সের প্রতিষ্ঠাতা বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তার দাবি, শিশুদের টিকা প্রয়োগের মাধ্যমে অটিজম তৈরির শঙ্কা থাকে। এছাড়াও কোভিড-19 ভ্যাকসিনকে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ টিকা হিসেবে বেশ কয়েকবার অভিহিত করেন তিনি। করোনা ভাইরাস কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের মধ্যে সংক্রমিত হলেও চীনা নাগরিকরা সংক্রমিত হচ্ছেন না বলেও দাবি তোলা তার। যদিও রবার্ট এফ কেনেডি জুনিয়রের একটি দাবিও প্রমাণিত হয়নি। বৈরী তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা। টরন্টো সহ অনেক শহরে 2022 সালের পর সর্বোচ্চ তুষারপাত হয়েছে। টরন্টো, ঢাকা পড়েছে 20 সেন্টিমিটার তুষারপাতে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। গ্রেটার মন্ট্রিল এরিয়া ঢাকা পড়েছে 40 সেন্টিমিটার তুষারপাতে। এদিকে শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত এশিয়ার দেশ জাপান। বৃহস্পতিবার পর্যন্ত তুষারপাতে 13 জনের মৃত্যু হয়েছে। তুষারে চাপা পড়ে সারা দেশে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। আরও বেশি তুষারপাত হতে পারে জানিয়ে যানবাহনের জন্য দেয়া হয়েছে সতর্কবার্তা। কানাডার উপরে ধরা পড়েছে দৃষ্টিনন্দন অরোরা। নাসার ক্যামেরায় ধরা পড়েছে নানা রঙের এই অরোরা। নাসার আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র প্রকাশ করেছে এই ভিডিও। অরোরা বিরোরালস আরও পরিচিত নর্দার্ন লাইট হিসেবে। পৃথিবীর অন্যান্য প্রাকৃতিক ঘটনাগুলোর একটি নর্দার্ন লাইট, বাংলায় যাকে বলা হয় মেরুজ্যোতি। যুক্তরাজ্য, ইউরোপ ও উত্তর গোলার্ধ জুড়ে রাতের আকাশকে আলোকিত করে এই অরোরা। দেশি ক্রিকেটারদেরকে 75% পারিশ্রমিক পরিশোধ করেছে দুর্বার রাজশাহী। বাকি 25% অর্থ আগামী 8 মার্চের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিটি। শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে গিয়ে 10 ফেব্রুয়ারির মধ্যে সব পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন দলটির মালিক শফিকুর রহমান। বিপিএল শুরুর পর থেকেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় ছিলেন তিনি। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/ekhon tv।